আঁকলাম T2G6, আমাকে এবার বল D6 এর লেফট সাইডারটা কি হবে বল? T2G6 EG0, এক্স্যাক্টলি T2G6 EG0, T2G6 EG0। আর রাইট সাইডেরটা কি হবে? এক্স্যাক্টলি 5টা হয়ে যাওয়ার পরে 6 নাম্বারটা ঢুকছে ওখানে। এইবার তো পেয়ার করতে হবে, আর কিছু করার নেই, এবার পেয়ার করতে হবে। 5টা তো ঢুকে গেছে, তো পেয়ারটা কোথায় করবো বল? উপরে করবি না নিচে করবি? কোথায় করবি? নিচে, বুঝতেই পারছি। তাহলে আমি এখানে করলাম হচ্ছে পেয়ারিং। ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো? T2G4 EG2, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম, T2G4 EG2, বুঝেছি। এইবার একটা ভালো এদিকে তাকা, চল তুই আমাকে বল, এটাও D6 ওটাও D6, দুজনেই D6, তুই বল তো লেফট আর রাইটের মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি? ক্লাস 11 এর কনসেপ্ট দিয়ে হবে। লেফট আর রাইটের মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি? এটা তো ডি এন্ড ব্লকে কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে লাগবে। এইবার আমি শুরু করবো, এটা তো আজকে আমাদের হয়ে গেল। ডি এন্ড ব্লকের মধ্যে কিছু কোশ্চেন থাকবে যেখানে হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো লাগে। D6 তোকে বলবে দুটোই D6 কিন্তু কার স্টেবিলিটি বেশি? দুটো রাইট মধ্যে কার স্টেবিলিটি বেশি? রাইট সাইডের স্টেবিলিটি কেন বেশি হবে? আনপেয়ার্ড ইলেকট্রন। আচ্ছা, দুখানের মধ্যে কার স্টেবিলিটি বেশি বা এটা? তার কারণ কি এটা পুরোপুরি T2Gটা পুরোপুরি ফুলফিল্ড, দেখতে পাচ্ছি T2G সেটটা পুরোপুরি ফুলফিল্ড। ক্লাস 10-এ পড়তাম, 11-এ পড়তাম, হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের স্টেবিলিটিগুলো বেশি হয়। এটা আমার দেখ হাফ ফিল্ডও না ফুল ফিল্ডও না, মাঝামাঝি একটা কিছু। আর এখানে হচ্ছে আমার এটা পুরোপুরি ফুলফিল্ড, T2G সেটটা পুরো ফুলফিল্ড। প্রত্যেকটাতে আমার দুখানা করে ইলেকট্রন আছে। ক্লাস 10-এ 11-এ পড়েছে এগুলো, হাফ ফিল্ড ফুল ফিল্ডের স্টেবিলিটি। তার মানে এটার কিন্তু লেফটেরটা স্টেবিলিটি আমার বেশি হলো, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তুই বলতাম, আমি তোকে বলতাম D5 এর, যেটা তো ছবি আঁকা ছিল খাতার মধ্যে দুখানা, D5 এর দুখানা ছবি তোর খাতার মধ্যে আঁকা ছিল, লেফট আর রাইটের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? রাইটেরটা, ওখানে আমার পুরোপুরি হাফ ফিল্ড। D5 এর কেসটাতে যেটা আমার খাতায় আঁকা ছিল পুরোপুরি হাফ ফিল্ড, ঠিক আছে? তাহলে আমি স্টেবিলিটি বুঝতে পারছি। চল নেক্সট D7, D7 তুই খাতার মধ্যে আঁক, একে আমাকে বল D7 লেফট রাইট, বল লেফটেরটা বল, ফার্স্ট বল D7 লেফটেরটা বল, ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে বল? T2G6 EG1, এক্স্যাক্টলি ভাই। এবার তো ইজিতে ইলেকট্রন পাঠাতেই হবে, T2Gতে ইলেকট্রন ভর্তি হয়ে গেছে, তাহলে এবার আমাকে ইজিতে ইলেকট্রন পাঠাতে হলো, হয়ে গেল T2G6 EG1। রাইটেরটা কি হচ্ছে? T2G5 EG2, ঠিক আছে, T2G5 EG2, ক্লিয়ার? তুই কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন বুঝে বুঝে আঁকছিস, আমি হয়তো কোনোবার স্কিপ করে যেতেই পারি, আমি বোর্ডে হয়তো মডিফাই করছি না, তুই খাতার মধ্যে বুঝে বুঝে আঁকছিস কিন্তু প্রত্যেকটা। তাহলে আমার কী হলো এবার? T2G5 EG2। তোকে পরীক্ষাতে এগুলো ভরিয়ে ভরিয়ে কোশ্চেন করবে এরকম, এগুলো মুখস্থ করে যাওয়ার কোনো প্রশ্ন নেই একদম। আমি জাস্ট অক্টাহেড্রাল মানে জানি নিচে T2G উপরে EG, আর তোকে অক্টাহেড্রাল থেকেই করবে, তোকে টেট্রাহেড্রাল থেকে করবে না, স্কোয়ার প্ল্যানার থেকেও করবে না, যা কোশ্চেন আসবে অক্টাহেড্রাল থেকেই আসবে। হয়ে গেছে D7 আমার কমপ্লিট। এখনও অবধি আমার সেম সেম কী ছিল? 1 2 3 ছিল সেম, 4 থেকে 7 আলাদা হয়ে গেছে, 4 থেকে 7 আলাদা হয়েছে, তাই তো? নেক্সট D8 বল, D8 শুরু করে দে। D8, D8 লেফট সাইডেরটা আমার কি হচ্ছে? T2G6 EG2। রাইট সাইডেরটা কি হচ্ছে? সেম হচ্ছে, দেখ T2G6 EG2ই হচ্ছে। তাহলে D8-এ গিয়ে আবার আমার সেম ফিরে আসলো, ঠিক আছে? 1 থেকে 3 আলাদা হয়েছিল, 4 থেকে 7, সরি 1 থেকে 3 সেম হয়েছিল, 4 থেকে 7 আলাদা হয়েছিল। তারপরে এবার আবার আমার D8-এ আবার আমার সেম ফিরে এসছে। গ্যাপগুলো কি একই গ্যাপ দিচ্ছিস না আলাদা আলাদা গ্যাপ দিচ্ছিস? আমি অনেকবার বললাম যে লেফট সাইডের গ্যাপগুলো বড় হবে, রাইট সাইডের গ্যাপগুলো ছোটো হবে। তুই যদি এবার সেম সেম গ্যাপ দিস, সেটা তোর অ্যাবসেন্স অফ মাইন্ডের তুই করছিস, ঠিক আছে? চল তাহলে D8 আমার হয়ে গেল, T2G6 EG2 দুজনেই, কিন্তু ছবিটা কিন্তু আলাদা, একজনের বেশি গ্যাপ একজনের কিন্তু কম গ্যাপ, ছবি কিন্তু সেম নয়, ইলেকট্রনিক কনফিগারেশন সেম বাট ছবি কিন্তু আলাদা। চল পরে একটা D9, তুই বুঝে গেছিস পরে একটা D9 তুই করে ফেলেছি অলরেডি। D9, D9 কি হচ্ছে বল? T2G6 EG3, এক্স্যাক্টলি, ওটাও সেমই হচ্ছে, T2G6 EG3 হচ্ছে। ছবি সেম হয়েও সেম হয়নি, কারণ গ্যাপটা আমার আলাদা আছে, ঠিক আছে? T2G6 EG3 ছবি এক্স্যাক্টলি সেম না, T2G6 EG3 হয়ে গেছে। হয়ে গেছে মানে তুই বুঝে গেছিস, তোকে পরে একটা D10টাও করতে বলেছি, ঠিক আছে? হয়ে গেছে মানে এটাই D10। D10 কি আসছে বলে ফেল? T2G6 EG4, T2G6 EG4 দুখানাই সেম, T2G6 EG4 সেম সেম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার স্প্লিট হলো, কিসের প্রেজেন্সে স্প্লিট হয়েছে? লিগ্যান্ডের প্রেজেন্সে স্প্লিট হয়েছে। এতদিন ক্লিয়ার, বোঝা গেছে? চল হয়ে গেছে সবার। তাহলে 1 থেকে 3 সেম ছিল,
4 থেকে 7 আলাদা হয়ে গেছে, 8 9 10 আবার সেম। পরীক্ষাতে কোশ্চেনটা তোর কোথায় আসবে? 4 থেকে 7-এর মধ্যেই আসবে। 1 থেকে 3ও তোকে করবে না, 7 থেকে 10ও করবে না, কারণ ওটা তো ভাই সেমই আছে। তোকে করবে হচ্ছে অন্য পার্টটার মধ্যে, 4 থেকে 7-এর মধ্যে, কারণ ওখানেই তোর কোশ্চেনটা হবে আলাদা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। কোথায়? ক্রিস্টাল ফিল্ড থিওরি ওয়াইজ স্প্লিটিংয়ের পর। বোঝা গেল? অবভিয়াসলি এই থিওরি কিন্তু আগের দিন যেটা পড়ছিলাম তারপরে এসছে, এবং আগের দিন আমরা ওটা পড়ার সময় না এটা রেজাল্টটাকে ইনক্লুড করেছিলাম মনে করি। বুঝতে পারবি কেন ইনক্লুড করেছিলাম, কেন পেয়ারিং করে দিচ্ছিলাম, তুই বুঝতে পারবি। আগের দিন করছিলাম না পেয়ারিং, ওটা দিয়ে কিছুক্ষণ পরে বুঝতে পারবি। বোঝা গেছে? চল, এই হচ্ছে আমাদের টি আর ই এর রেসপেক্টে কনফিগারেশন। লেখ, কোশ্চেন লেখ। তাহলে কোশ্চেন আর কি লিখবে? একটা কোশ্চেন তো লেখাই ছিল, ওই কোশ্চেনের অ্যান্সার তুই বলে দে কী হবে। ওই কোশ্চেনের অ্যান্সার তুই আমাকে বল কী হবে। কী বলেছিল? D4 এর মধ্যে, তাই তো? D4 এর মধ্যে বার করতে বলেছিল তো, ডেল্টাও গ্রেটার দেন পি আর ডেল্টাও লেস দেন পি। তোকে পরীক্ষাতে জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে, এই ছবি আঁকার দরকার নেই। ছবিটা আমি আমার জন্য আঁকতে পারি, কিন্তু আমাকে পড়তে হবে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে D4 কোশ্চেন আছে ডেল্টাও গ্রেটার দেন পি, তাহলে ডেল্টাও গ্রেটার দেন পি, তাহলে পেয়ারিংটা কম, তাহলে ফার্স্ট কেস আমি পেয়ারিংটা করবো। তাহলে ডেল্টাও গ্রেটার দেন পি এর অ্যান্সারটা কী হবে? T2G4 EG0। ঠিক আছে, T2G4 EG0। EG0টা আমি বোর্ড এক্সামে লিখে আসবো, তো স্কুলে এবার কী বলে সেটা তো স্কুলের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যেভাবে তোদের স্কুলে সায়ানও লিখতে বলেছে, সায়ানিডো হচ্ছে অ্যাকচুয়ালি সব স্কুলেই লিখতে বলে সায়ানিডো। আর কোন কোন স্কুলে আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তোদের কী বলেছে? CN মাইনাসে কী লিখতে বলেছে? সায়ানিডো না সিএনও? সায়ানিডো। ঠিক আছে, তুই পরীক্ষাতে চাইলে এবার তোদের স্কুলে যেহেতু বলেছে সায়ানো, দুখানে লিখে রাখতে পারিস, সায়ানিডো লিখে রাখতে পারিস, অর বলে সায়ানো লিখে রাখতে পারিস। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হলো T2G4 EG0। সেকেন্ড কোশ্চেনটা ডেল্টাও লেস দেন পি, ডেল্টাও লেস দেন পি ভাই, সরি সেকেন্ড হচ্ছে কি ডেল্টাও গ্রেটার দেন পি না লেস দেন পি, ডেল্টাও লেস দেন পি। তাহলে পেয়ারিংয়ের ভ্যালু বেশি, তাহলে আমি পেয়ার করবো না, তাহলে ইলেকট্রন উপরে পাঠিয়ে দেবো, হয়ে যাবে কি T2G3 EG1। তাহলে দুখানা কোশ্চেন অ্যান্সার আমি করতে করতে অলরেডি করেই ফেলেছি। এইবারে দেখ 4 থেকে 5 যে কেসগুলো করলাম, লাস্ট দিন তো আমি লো স্পিন হাই স্পিন শিখেছিলাম। এখন তোকে যেটা বলবো সেখান থেকে কোশ্চেন এখন অব্দি আসেনি। ধর D5 এর দুখানা ছবি তোর খাতার মধ্যে আঁকা আছে। D5 এর লেফট সাইডের কেসটা হচ্ছে আমার ডেল্টাও গ্রেটার দেন পি, আর রাইট সাইডটা হচ্ছে আমার ডেল্টাও লেস দেন পি। তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, করেনি, না করেছে স্কুলে, না করেছে বোর্ডে, এই দুজনের মধ্যে কে হাই স্পিন করলো, কে লো স্পিন, তখন তুই কি বলবি? এই দুজনের মধ্যে কে হাই স্পিন হবে, কে লো স্পিন হবে, তুই বল, পারবি বলতে? বল কি হবে? রাইটেরটা হচ্ছে আমার হাই স্পিন, কারণ সবাই ভাই একটা 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 করে আছে, বুঝতেই পারছি। তাহলে কম্প্যারিজন যদি ওদের মধ্যে দিয়ে জিজ্ঞেস করে যে ভাই কে হাই কে লো হবে, তখন কিন্তু আমি বলতে পারবো। ঠিক আছে, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই যে ভাই হাই স্পিন হবে এরকম কোনো কথা নেই। দুখানে কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তা বুঝবো ভাই দুজনের মধ্যে কোথায় বেশি, যেখানে বেশি তার স্পিনটা হাই হবে অবভিয়াসলি দুজনের কম্পিটিশনে। তাহলে তোকে পরীক্ষাতে যদি করে যে D5 এর ডেল্টাও গ্রেটার দেন পি না ডেল্টাও লেস দেন পি, কোনটা লো স্পিন, তুই কিন্তু বুঝতে পেরেছি অ্যান্সারটা কী হবে। বোঝা গেছে? কোনটা হাই স্পিন, দুখানাই কিন্তু হাই স্পিন নয়, দুজনের মধ্যে আমি যখন কম্পিটিশন করলাম অবভিয়াসলি যেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি তার স্পিন হবে হচ্ছে হাই। ক্লিয়ার? পরের কোশ্চেন লিখ, লিখ রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন of d electrons in central metal for potassium ferrocyanide, পটাশিয়াম ফেরোসায়ানাইডে সেন্ট্রাল মেটালটার ডি এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলেছে। ঠিক আছে, তো পটাশিয়াম ফেরোসায়ানাইডের ফর্মুলা কী হয়? এক্স্যাক্টলি K4 FeCN6। ঠিক আছে, K4 FeCN6। তো এখানে K4 FeCN6 এর মধ্যে সেন্ট্রাল মেটালটা কী হয় K4 FeCN6 এ? আয়রন। ঠিক আছে, সেন্ট্রাল মেটাল হচ্ছে আয়রন। তোকে আয়রনটার ডি এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলেছে। তাহলে K4 FeCN6 বার করলাম, K4 FeCN6 তুই খাতার মধ্যে লিখলি, তো তোকে পরীক্ষায় দিয়ে দেবে না, K4 FeCN6টা অন্তত দেবে না। পটাশিয়াম ফেরি এগুলো নাও দিতে পারে। ঠিক আছে, তাহলে K4 FeCN6। আয়রনের এখানে অক্সিডেশন নাম্বার কত? K4 FeCN6 এ আয়রনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? +2। ঠিক আছে, আয়রন হচ্ছে +2, অক্সিডেশন নাম্বার আমরা ভুড়ি শিখেছি। তাহলে আয়রন হচ্ছে +2, বোঝা গেল? Fe+2, তো Fe+2 মানে ডিতে কটা ইলেকট্রন আছে? 6টা। কীভাবে করলাম? ও তো ভাই ক্লাস 11-এ শিখেছি, ক্লাস 12-এও করেছি। আমি জানি ভাই ডি এর মধ্যে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? লাস্ট পার্টটা আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 3D 6 4s2। তো Fe+2 হলে আমার কী হবে?
364S0, ঠিক আছে, D6, তার মানে D6, এই কোশ্চেনের আনসার কিন্তু আমার D6 না, ঠিক আছে। এইবারে দেখ আমাকে এটা ভাঙতে হবে, সায়ানাইড স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং ফিল্ড। তাহলে সায়ানাইড যদি আমার স্ট্রং ফিল্ড হয়, তার মানে কোন কেসটা হচ্ছে বলতো এখানে? ডেল্টাও গ্রেটার দেন পি না ডেল্টাও লেস দেন পি? ডেল্টাও গ্রেটার দেন পি। সায়ানাইড স্ট্রং ফিল্ড, তাহলে ভাঙবে বেশি, তাহলে ডেল্টাও গ্রেটার দেন পি হলো। তাহলে ডেল্টাও যদি গ্রেটার দেন পি হয়, তাহলে বল এটার অ্যান্সার কী হবে বল? D6, তারপর ডেল্টাও গ্রেটার দেন পি, বুঝে গেছিস? তাহলে বল অ্যান্সারটা কী হবে? T2G6 EG0, বোঝা গেছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে T2G6 EG0, এটার অ্যান্সার কিন্তু D6 নয়। তাহলে এটার অ্যান্সার কি হলো? T2G6 EG0। কীভাবে করলাম স্টেপ বাই স্টেপ তুই বুঝতে পেরেছিস? ওকে, চল বোঝা গেছে, T2G6 EG0। চল পরেরটা, এতক্ষণ পড়ছিলাম অক্টাহেড্রাল, খাতায় এবার হেডিং দে টেট্রাহেড্রাল। এতক্ষণ পড়ছিলাম অক্টাহেড্রাল, এবার তুই হেডিং দে টেট্রাহেড্রাল। বলে তুই ছবিটা এত অব্দি আঁক, এই যে এত অব্দি ছবিটা এঁকে ফেল, এত অব্দি ছবিটা আঁক। দু মিনিট টাইম দিচ্ছি, তোর খাতা দেওয়া আছে, খাতা দেখে আঁকতে পারিস, এঁকে ফেল। চল খাতা খাতা দেখে দেখে তুই আঁকলি। ফার্স্টটা ছিল হচ্ছে ফ্রি মেটাল, তারপরে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড, তারপরেরটা হচ্ছে আমাদের রিপালশন, মেটালের যে ইলেকট্রন আছে আর লিগ্যান্ডের যে ইলেকট্রন আছে তার মধ্যে। এবং আমি কিন্তু ফ্রি মেটালের এনার্জিটাকে ক্রস করে চলে যাইনি, এত অব্দি আমি আঁকলাম, তোকে আমি এত অব্দি আঁকতে বলেছি। এইবারে আগের বারে অক্টাহেড্রাল যখন পড়ছিলাম তখন লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করতে হচ্ছে আমার অ্যালং দ্য অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এবার তুই খাতার মধ্যে কোনো একটা জায়গায় লিখে রাখ, লেখ টেট্রাহেড্রালের মধ্যে কোথাটা তুই লিখছিস, ডায়াগ্রামের মধ্যে না অবশ্যই লিখছিস, লেখ লিগ্যান্ড অ্যাপ্রোচেস in between the axis, ligand approaches in between the axis, টেট্রাহেড্রালের কেসে আমি লিখছি ligand approaches in between the axis to the metal। তাহলে মেটালকে অ্যাপ্রোচ করবে কিরকম ভাই? ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে যদি ইন বিটুইন দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করে, তাহলে এবারে আমার স্প্লিটিং হবে। তাহলে এইবারে বলতো কারা উপরে যাবে? ডি এর পাঁচখানা ছবি আমি এঁকেছিলাম, তাহলে এবার বল কারা উপরে যাবে? নিচে তিনটে উপরে যাবে, কারণ ওইখানে আমার তিনখানাতে লোভগুলো ছিল ইন বিটুইন দ্য অ্যাক্সিস, তাহলে ওরা তিনজন যাবে হচ্ছে এবার উপরে, আর বাকি দুজন যাবে হচ্ছে নিচে। তাহলে ছবিটা আমার কী হবে? ছবিটা আঁকছি, মাঝখানে ওটাকে একইভাবে ভেরি সেন্টার বলবো। তাহলে এইবারে উপরে যাবে হচ্ছে তিনজন, 1 2 3, নিচে যাবে হচ্ছে দুজন, ঠিক আছে। মাঝখানেরটা হচ্ছে আমার ভেরি সেন্টার। উপরের তিনজনের ট্যাগটা দিয়ে দিই, উপরের তিনজন কে কে আছে? DXY, DYZ, DZ², সরি DXZ বা ZX যাই বলি। উপরে এই তিনজনে আছে, নিচে কে কে আছে? DX² Y², X² মাইনাস Y² না কেউ আর বলে না, আর ওটাকে বলে DZ²। তুই হায়ার লেভেলে গেলে দেখবি ওটাকে আবার জেডও বলে, ওটাকে জি বলে, DG² এরকম বলে, ঠিক আছে। যাই হোক চল, তাহলে সেটা অরবিটাল করলাম। আগে থেকে এই ডেল্টা ও ফর অক্টাহেড্রাল ছিল, এইবারের গ্যাপটাকে বলে হচ্ছে ভাই ডেল্টা টি, টি ফর টেট্রাহেড্রাল, এটাকে বলে ডেল্টা টি, ঠিক আছে। এই গ্যাপটা হচ্ছে ডেল্টা টি, এটা হচ্ছে ডেল্টা টি, এটা হচ্ছে ডেল্টা টি, এই গ্যাপটাকে বলে হচ্ছে ডেল্টা টি। সিএফএস এর অঙ্ক পরের দিন করবো। আচ্ছা, ডেল্টা ও আর ডেল্টা টির মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা লিখে রাখছি খাতার মধ্যে। ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, বক্স করে রাখবো, এটা মুখস্থ করে রাখবো। ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও,
ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও। তাহলে তুই আমাকে বলবি কে বড়, ডেল্টা ও না ডেল্টা টি? কে বড় বল, কনফিডেন্সের সাথে বল। ডেল্টা টি না ডেল্টা ও, কে বড়? ডেল্টা ও। ঠিক আছে, যারা যারা বুঝতে পারলি না তারা ভাই ক্লাস 5 এর ম্যাথমেটিক্স একটু প্র্যাকটিস করিস। 4/9, ঠিক আছে। ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, বোঝা গেছে? এটা বক্স করে রাখবো, এখান থেকে অঙ্ক আসবে, এখান থেকে অঙ্ক আসবেই। ক্লিয়ার, বোঝা গেছে? অঙ্ক আসছে কিছুক্ষণ পরে আসবে এখান থেকে অঙ্ক। তোকে কী বলবে বলতে, তোকে বলবে হচ্ছে সাপোজ দেখ, বলবে একটা অক্টাহেড্রাল সিস্টেমের সিএফএসির ভ্যালু দিয়ে দেবে, মানে হচ্ছে ডেল্টার ভ্যালু সাপোজ দিয়ে দিয়েছে, বা একটা অক্টাহেড্রাল সিস্টেম তোকে বলে স্প্লিটিংয়ের ভ্যালু দিয়ে দেবে, এটা দিয়ে দেবে। তোকে বার করে টেট্রাহেড্রালে কত হবে এই ফর্মুলা, এই সিম্পল একদম অঙ্ক। বা বলবে যে টেট্রাহেড্রালে তো অক্টাহেড্রালে কত হবে, এই ফর্মুলায় বসাবো। তাহলে এটা আমি মুখস্থ করে রাখলাম, ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও। ঠিক আছে, ডেল্টা ও গ্রেটার দ্যান ডেল্টা টি হয়, আমি বুঝে গেছি। তাহলে এই হচ্ছে আমার গ্যাপ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আর কিছুই নেই, চলে যাচ্ছে হচ্ছে পরেরটা খাতা হেডিং দে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের ছবি কীরকম হয়, এটা হচ্ছে আমার টেট্রাহেড্রালের ছবি। মাঝখানে ভাই মেটাল থাকবে, চারদিকে চারখানা লিগ্যান্ড থাকবে সাপোজ। এই হচ্ছে আমার টেট্রাহেড্রালের শেপ বা জিওমেট্রি যাই বলি। ক্লাস 11-এ করতাম না এরকম শেপ নিয়ে। ডেল্টা, এটা হচ্ছে টেট্রাহেড্রাল, মিথেনও আমি দেখেছি। তাহলে এটা হচ্ছে ডেল্টাও টি এর কেস, টেট্রাহেড্রালের কেস। টেট্রাহেড্রালের ছবি হচ্ছে আমার এরকম। ওকে, চলে যাচ্ছি পরেরটা খাতা হেডিং দে, স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার তোর বোর্ডে আর আসার চান্স নেই, এখন অবধি আসেনি, লিখে রাখতে পারিস। এখন অবধি বোর্ডে আসেনি স্কোয়ার প্ল্যানার, এটা তুই লিখে রাখ, বোর্ডে এখন অবধি তোর আসেনি। আচ্ছা, এই যে অক্টাহেড্রাল করলাম, এটা হচ্ছে অক্টাহেড্রালের শেপ। ঠিক আছে, অক্টাহেড্রালের শেপ হচ্ছে এরকম, শেপ বলি বা জিওমেট্রি বলি, কারণ আমাদের সিলেবাসে এখন শেপ জিওমেট্রি সব একই চলবে। ক্লাস 11-এ করতাম শেপ জিওমেট্রি আলাদা ছিল, কারণ লোন পেয়ার ওখানে থাকতো। এখন আর কোনো লোন পেয়ার টোন পেয়ার নেই, এখন সব সেম। তো ভাই এটা হচ্ছে আমাদের অক্টাহেড্রালের শেপটা। ঠিক আছে, মাঝখানে একটা সাপোজ এরকম স্কোয়ার আছে, আর স্কোয়ারের উপর নিচে একটা এরকম আছে, ছদিকে 6টা লিগ্যান্ড লেগে থাকবে। এইবারে স্কোয়ার প্ল্যানার ছবিটা কীরকম হয়, স্কোয়ার প্ল্যানারের ছবি হচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানারের ছবি, একদম স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, স্কোয়ার দেখতে পাচ্ছি, প্লেনে বসে আছে, এটা স্কোয়ার প্ল্যানার। তুই ভাব স্কোয়ার প্ল্যানার কীভাবে ফর্ম করা যায়। দেখ, অক্টাহেড্রালের উল্টো দিকের দুখানাকে যদি আমি এরকম বার করে দিই, তাহলে এই জায়গাটা স্কোয়ার প্ল্যানার হয়ে যাবে। অক্টাহেড্রালের দুখানাকে যদি বার করে দিই উল্টো দিকের, এটা হয়ে যাবে আমার স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, এই রিমুভাল অফ লিগ্যান্ড, অক্টাহেড্রাল থেকে আমি স্কোয়ার প্ল্যানার বানাতে পারি, দুদিক থেকে দুখানা এরকম বার করে দিলাম, হয়ে যাচ্ছে স্কোয়ার প্ল্যানার। এটা হচ্ছে আমার এই যে বেরিয়ে যাচ্ছে ভাই, লিগ্যান্ড দুখানা বেরিয়ে গেল, এই দুটো বেরিয়ে যায় জেড অ্যাক্সিস বরাবর, এগুলো বেরোয়। ঠিক আছে, জেড অ্যাক্সিস বরাবর এটা বেরোয়। তার মানে আমি স্কোয়ার প্ল্যানের এখন ছবি আঁকবো। স্কোয়ার প্ল্যানের ছবিটা আমি কীভাবে আঁকবো বলতো, আমি অক্টাহেড্রালের থেকে জেডগুলোকে বার করে দেবো, অক্টাহেড্রাল থেকে আমি জেডগুলোকে বার করবো। ঠিক আছে, এখন দেখ, যদি আমি অক্টাহেড্রাল থেকে জেডগুলোকে বার করি তাহলে কী হবে। এটা ছিল হচ্ছে আমাদের দেখ অক্টাহেড্রাল, এটা সাপোজ জেড অ্যাক্সিস, আমি এই দুখানাকেই সাপোজ বার করছি। তাহলে বলতো এই প্লেনটা কোন প্লেন, এই যে প্লেনটা, এই প্লেনটা কোন প্লেন, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস থেকে আমি বার করছি, এটাও বেরিয়ে যাবে জেড অ্যাক্সিস বরাবর, এটাও জেড অ্যাক্সিস বরাবর বেরোবে। তাহলে এই যে এগুলো আছে, এগুলো কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, এক্স্যাক্টলি এক্স ওয়াই প্লেনে আছে। দেখ, জেড অ্যাক্সিস বরাবর যদি এটা বেরিয়ে যায়, তাহলে এক্স ওয়াই প্লেনে কী চেঞ্জ হবে বলতে পারবি, এক্স ওয়াই প্লেনে কী চেঞ্জ হবে? ঠান্ডা মাথায় একদম সিম্পল হিসাব। এটা ছিল হচ্ছে আমাদের অক্টাহেড্রাল। আমাদের ক্লাসে কিছুক্ষণ পরে এই ছবিটা বারবার রাখতে হবে, এটা হচ্ছে অক্টাহেড্রালের খাঁচা। ঠিক আছে, এটা হচ্ছে অক্টাহেড্রালের খাঁচা। দেখ, এই ছবিটা বেসিক্যালি 4 জন আছে আর উপর নিচে 2 জন, এটা হচ্ছে আমাদের অক্টাহেড্রালের খাঁচা। আমরা কি করব, এখান থেকে এই দুটোকে বার করে দেবো, এই দুটোকে বেরিয়ে যাচ্ছে। দেখ, এই দুটো যদি বেরিয়ে যায় তাহলে কি হচ্ছে, এক্স ওয়াই প্লেনে কী চেঞ্জ হবে, কীরকম চেঞ্জ হবে, একদম সিম্পলভাবে ভাব। তুই ভাই বাড়িতে লুচি খাস, ঠিক আছে, ময়দা মেখে লুচি খাস। ঠিক আছে, তুই ভাব যদি তুই ভাই ময়দার যে ইয়েটা আছে তুই মাখিস যেটা, তারপরে যদি তুই দেখ ওটাকে এইভাবে টানিস, তাহলে এক্স ওয়াইটা কাছাকাছি চলে আসবে না? তুই বাড়িতে দেখেছি এটা, তুই সাপোজ ময়দা মাখছিস, মেখে দেখবি এটাকে যদি লম্বা করে টানিস, মানে জেড অ্যাক্সিস করে যদি টানছিস, তার মানে দেখবি এইগুলো আমার কাছাকাছি চলে আসবে। ব্যাপারটা এরকম হলো।
এই যে ভাই এরকম ছড়ানো ছিল ওটা, তুই যখন এটাকে এরকম টানছিস এরা চলে আসবে হচ্ছে কাছাকাছি। এটা তুই দেখেছিস, অবজার্ভ করেছিস বাড়িতে, বুঝতে পেরেছিস? তার মানে জেড অ্যাক্সিস বরাবর যখন বেরিয়ে যাচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কাছাকাছি আসবে, বোঝা গেল? তাহলে এইবার আমি এই ফান্ডাটা এখানে অ্যাপ্লাই করবো। জেড অ্যাক্সিস বরাবর ওরা বেরিয়ে যাবে, তাহলে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কাছাকাছি আসবে। তার ফলে আমার কি হবে? তার ফলে যেটা হবে হচ্ছে, দেখ ভাই জেড অ্যাক্সিস বরাবর তো তার দূরে চলে গেল, তাহলে রিপালশন কমে গেল। তাহলে জেড অ্যাক্সিস বরাবর আমার রিপালশন কমবে, আর এক্স ওয়াই অ্যাক্সিস যেহেতু কাছাকাছি চলে আসছে, এক্স ওয়াই অ্যাক্সিসের বরাবর যারা ছিল ওদের মধ্যে আমার রিপালশনটা বেড়ে যাবে, বোঝা গেল? বুঝলাম। তাহলে এই হচ্ছে স্কোয়ার প্ল্যানের গল্প। তাহলে এবার আমি ছবি আঁকবো। ছবি আঁকার জন্য তুই এখন যেটা করবি হচ্ছে, তুই সবার ফার্স্টে আগে অক্টাহেড্রালের ছবিটা আঁক, এঁকে ফেল। অক্টাহেড্রালের ছবিটা আঁক, ঠিক আছে? তোকে বলে দিচ্ছি কিছু কিছু জিনিস, সেটা হচ্ছে ছবি আঁকার সময় কী মাথায় রাখবি। 1 2 3 হলো, এইটার মাঝখানে যেন সাফিসিয়েন্ট গ্যাপ থাকে, কারণ আমরা এর মধ্যে আবার মডিফাই করবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটোর মাঝখানে যেন সাফিসিয়েন্ট গ্যাপ থাকে, কারণ আমরা এখানেও কিছু একটা দেবো, ঠিক আছে? আর এটাকে যেন ক্রস না করে, এরকম একটা গ্যাপ দিয়ে তুই আঁক ছবিটা। অক্টাহেড্রালের যে ছবিটা ছিল সেটাই তুই আঁক। বোর্ড দেখে আঁকার কোনো দরকার নেই। চল, অক্টাহেড্রাল লিখেছিস? হয়ে গেছে আঁকা? ফ্রি মেটাল আয়ন, ওটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড, ওটা হচ্ছে রিপালশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড। তারপরে অক্টাহেড্রালের যে কেসটা তত অব্দি আমি আঁকলাম, এবং এই ছবিগুলো তোকে বোর্ডে আঁকতে দেবে। টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল দেয়, স্কোয়ার প্ল্যানার আজ অব্দি দেয়নি, তোর বইতে স্কোয়ার প্ল্যানার নেইও, ঠিক আছে? চল দেখ হয়ে যায় আঁকা সবাই এত অব্দি। আচ্ছা, এবারে এর মধ্যে মডিফাই করছি, মানে মডিফাই না, আমরা স্কোয়ার প্ল্যানারে যাচ্ছি, এটাকে নিয়ে আমরা অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানটা বুঝছি। তো বেসিক্যালি জেড অ্যাক্সিস বরাবর ভাই ওরা বেরিয়ে চলে গেছে, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যারা আছে তারা দূরে দূরে চলে গেছে। তো জেড অ্যাক্সিস বরাবর যদি ওরা দূরে দূরে চলে যায়, তাহলে দেখ যে অ্যাক্সিসগুলোর মধ্যে জেড আছে না, ওদের এনার্জি কমে যাবে, বুঝতেই পারলাম? যে অ্যাক্সিসগুলোর মধ্যে জেড আছে ওদের এনার্জি হবে কমে, আর এক্স ওয়াই যার যার মধ্যে আছে ওরা তো কাছাকাছি আসছে, তাহলে যার যার মধ্যে এক্স ওয়াই আছে ওদের এনার্জি হবে বেড়ে, ঠিক আছে? তাহলে ভাই কী হচ্ছে চল দেখি। এই দুখানা যে আছে ভাই, আমি এই ছবিটাকে তারপর তুই আঁকবি। এর মধ্যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এনার্জি বেড়ে যাবে, ডি জেড স্কোয়ার এনার্জি কমে যাবে। এই তিনজনের মধ্যে কার আছে ভাই এক্স ওয়াই? একজনের আছে এক্স ওয়াই, ওর এনার্জি বেড়ে এটাকে ছাপিয়ে চলে যাবে। আর দেখ দুজনের মধ্যে আছে জেড, ওটা ভাই এরকম নিচে নেমে যাবে। তাহলে আলটিমেটলি আমার কী হলো? এরকম এক্স ওয়াই উপরেরটাতে ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে চলে গেল, ডি জেড স্কোয়ার নিচে চলে এসছে, এনার্জি কমে গেছে। এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, এক্স ওয়াই এটার মধ্যে ছিল, এক্স ওয়াই ভাই উপরে চলে গেছে এবং ডি জেড স্কোয়ারকে ছাপিয়ে বেরিয়ে চলে গেছে, আর নিচে কে পড়ে থাকলো? ডি এক্স জেড ডি ওয়াই জেড। এই যে লাস্ট পার্টটা আমি আঁকলাম, এইটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের কেসটা, এটা হচ্ছে আমার আলটিমেটলি স্কোয়ার প্ল্যানারটা। তাহলে লাস্ট পার্টটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার, এই লাস্ট পার্টটা হচ্ছে আমার আলটিমেটলি স্কোয়ার প্ল্যানার, লাস্ট পার্টটা হচ্ছে আমার আলটিমেটলি স্কোয়ার প্ল্যানার পার্টটা। হয়ে গেছে? ফ্রি মেটাল আয়নের কিন্তু ভাই এনার্জিকে আমার ছাপিয়ে বেরিয়ে যায়নি কেউ, আলটিমেটলি ওটা ছাপিয়ে বেরোবে না, কারণ বন্ড ফর্ম হচ্ছে আগের থেকে এনার্জি আমার কমবেই, ওভারঅল এনার্জি আমার আগের থেকে কমেইছে, আমি কিন্তু ওই উপরের দাগটাকে কোনোদিনও ছাপিয়ে বেরিয়ে যাইনি, একটা কেসেও আমি ওটাকে ক্রস করে বেরিয়ে যাইনি। লাস্ট পার্টটা আমার আলটিমেটলি স্কোয়ার প্ল্যানারের কেস। তার নিচ থেকে উপরে কে কে আছে? এক্স ওয়াই কন্টেনিংগুলো চলে গেলো এবার উপরের দিকে, আর নিচেরগুলোতে আমার জেড কন্টেনিং পার্টগুলো পড়ে থাকলো, এক্স জেড থাকলো, ওয়াই জেড থাকলো, তার উপরে থাকলো জেড স্কোয়ার, তার উপরে গেল হচ্ছে এক্স ওয়াই, তার উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা থেকে মেনলি জয়েন্টে কোশ্চেন আসে, বোর্ডে এখন অব্দি আসেনি, ঠিক আছে? চল, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানারের কেস। তো ভাই এখানে যে গ্যাপটা পাবো একদম উপরেরটা নিচেরটা, ওই গ্যাপটাকে কি বলবো বল?
এই গ্যাপটাকে কী বলবো বল, এনার্জির গ্যাপটাকে কী বলবো বল, ডেল এস বলবো বা এসপি যাই হোক, ডেল এস। এবার যদি আমাকে বলতো স্কোয়ার প্ল্যানার, অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল কোথায় গ্যাপটা সবচেয়ে বেশি, অবভিয়াসলি স্কোয়ার প্ল্যানার গ্যাপটা সবচেয়ে বেশি, তারপরে অক্টাহেড্রাল, তারপর টেট্রাহেড্রাল, তাই না? তার মানে গ্যাপটা কী হবে বলতো, ডেল এস গ্রেটার দ্যান ডেল ও গ্রেটার দ্যান ডেল টি, এই হচ্ছে আমার হয় গ্যাপটা, ডেল এস গ্রেটার দ্যান ডেল ও গ্রেটার দ্যান ডেল টি। ক্লিয়ার? চল এবার একটুখানি তুই বার করবি, হচ্ছে ফোনটা বার কর, করে গ্রুপ বার কর। হ্যাঁ নিয়ে চলে আয়। একটা মিনিট, ওপেন হচ্ছে না। একটা মিনিট, ওপেন হচ্ছে না। চল পিডিএফটা বার কর, যে পিডিএফটা কোঅর্ডিনেশনে পাঠানো আছে পিডিএফটা বার কর। কোঅর্ডিনেশন থেকে ফুল মার্কস সঙ্গে সঙ্গে উঠে যায়। চল আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 4, পেজ নাম্বার 4 একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 4 একদম উপরের কোশ্চেনটা কী হবে অ্যান্সার? এটা ডেল্টা টি ইকুয়ালস টু 4/9 ডেল্টা ও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 19, ইন্দিরা গান্ধী 4 জানুয়ারি, কোশ্চেন নাম্বার 8। বলতে কি মাথা কাটিয়ে ভেবে চিন্তে বল কোনটা হবে অ্যান্সার। কে কি মার্ক করেছে সেটা নিয়ে তুই কনসার্ন হবি না, ঠিক আছে? ভুল মার্ক করতেই পারে, অনেক অ্যান্সার দেখবি এখানে ভুল মার্ক করা আছে। তোকে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর FeF6-3 ইজ কারেক্ট অন দ্য বেসিস অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি। কোন ডায়াগ্রামটা কারেক্ট? তুই বুঝতে পারছিস কোন ডায়াগ্রামটার মানেটা তো বোঝা যাচ্ছে, লেফট রাইটটার মানে তুই বুঝে গেছিস। FeF6-3-তে মানে এটা কোন কেসটা, অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার? FeF6-3 মানে কি, অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার? অক্টাহেড্রাল। তাহলে এবার তুই ভেবে চিন্তে বল এখানে কোনটা হবে অ্যান্সার, ভাব। এবং কীভাবে ভাবলি তুই বুঝে যাবি, কোশ্চেনটা দেখলেই তুই বুঝে যাবি।
খুঁজে পাসনি কোশ্চেন স্নেহা? পেজ নাম্বার 19 কোশ্চেন নাম্বার 8 খুঁজে না পেলে বলবি। বলতো কী হবে অ্যান্সার এটা? FEF6 -3 সি কিসের বেসিসে সি হবে বল? FEF6 -3 মানে Fe+3, Fe+3 মানে ডিতে কটা ইলেকট্রন থাকবে? 5টা। সব কটাতেই ডিতে 5টাই আছে, লেফট সাইডের ছবিতে দেখতে পাচ্ছি। এইবারে F- আছে, তো F- স্ট্রং ফিল্ডের মধ্যে পড়ে না। যদি স্ট্রং ফিল্ডের মধ্যে না পড়ে তার মানে আমি বুঝলাম ওটা হবে কি ডেল্টাও লেস দ্যান পি। যদি ডেল্টাও লেস দ্যান পি হয় তাহলে আমি কী করবো? পেয়ারিং করবো না। পেয়ারিং করবো না, কিন্তু 5টা ইলেকট্রন কোথায় কোথায় আছে? অপশান নাম্বার সিতেও আছে, আবার অপশান নাম্বার বিতেও আছে। অদ্ভুত ব্যাপার, তাই না? বিতেও আছে, আবার অপশান নাম্বার সিতেও আছে। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস তো? পেয়ারিং করিনি, বাট 5টা করে ইলেকট্রন অপশান নাম্বার বিতেও আছে, অপশান নাম্বার সিতেও আছে। বাট কোনটা হবে আবার? বি আর সি এর মধ্যে সি হবে। কেন হলো? এক্স্যাক্টলি T2GG নাম্বারিংটা ওরা ইয়ে করেছে, দেখ ওখানে চালাকি করেছে। ওরা তো চালাক, তুই তো মহা চালাক, সেটা তো জানে না ওরা। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার বুঝলাম, এটা হচ্ছে সি অ্যান্সার। বুঝতে পেরেছিস তুই? নেক্সট চলে যাবো হচ্ছে হিমোগ্লোবিন, ক্লোরোফিল, এই নিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম। সেন্ট্রাল মেটালটা কী হয় তুই মুখস্থ করে ফেলেছিস। একটা কোশ্চেন একটু টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছিলো, ওটা তুই ঠিক করে নিয়েছিস। আচ্ছা, নেক্সট হচ্ছে